আসসালামু আলাইকুম। আজ আমাদের এইচএসআরএফ এর 818তম ক্লাস। গত 3টি ক্লাস আমরা আলোচনা করছি বর্তমান কষ্টের বিবরণ। প্রথম দিন আলোচনা করেছিলাম যৌন রোগের বর্তমান কষ্টের বিবরণ। দ্বিতীয় দিন দাঁতের ব্যথার বর্তমান কষ্টের বিবরণ। তৃতীয় দিন কাশির বর্তমান কষ্টের বিবরণ। আজকে আমরা শিখব সাইটিকার ব্যথার বর্তমান কষ্টের বিবরণ। সম্মানিত উপস্থিতি, সাইটিকার বর্তমান কষ্টের বিবরণে আমরা যা লিখি বা রোগীর কাছ থেকে যা সংগ্রহ করি এই বিষয়ে আজকে আলোচনা হবে। যদি আমরা বাত ব্যথার ক্ষেত্রে সংগ্রহ করতে যাই তাহলে আমাদের 2 হাত 2 পা এই বিষয়ে প্রশ্ন করা দরকার। আর যদি আমরা সাইটিকার বিষয় করে আলোচনা করতে যাই সে বিষয়ে আমরা কি কি জানবো, রোগী কি প্রশ্ন করব, রোগীর কাছ থেকে কি জানবো, রোগীর বিরুদ্ধে কি লিখবো, সেই বিষয়ে আজকে আলোচনা। সম্মানিত উপস্থিতি, সাইটিকার সমস্যা যদি রোগী আমাদের কাছে আসে, রোগী যদি এসে আমাকে প্রশ্ন বলে যে ডাক্তারবাবু আমার সাইটিকার সমস্যা, তাহলে আমার প্রথম প্রশ্নটি হবে আপনার সাইটিকার সমস্যা কি সমস্যা। সাইটিকার শুধু ব্যথাই নয়, সাইটিকায় কোন আঘাত পেয়েছে কিনা, ছিঁড়ে গেছে কিনা, কোন টান লেগেছে কিনা, প্রদাহ হয়েছে কিনা, তার সাইটিকার সমস্যাটা কি। যদি রোগী বলে আমার সাইটিকার সমস্যা, তাহলে আপনি জানতে পারেন আপনার সাইটিকার সমস্যাটা কি। তখন যদি রোগীর তরফ থেকে জবাব আসে আমার সাইটিকা ব্যথা, যদি ব্যথা বলে তাহলে এবার আপনার পরবর্তী প্রশ্ন হবে ব্যথাটা কি উভয় পায়ে না এক পায়ে। যদি বলে আমার সাইটিকা ব্যথা, তাহলে আপনার প্রশ্ন হবে উভয় পায়ে না এক পায়ে। যদি রোগীর জবাব হয় উভয় পায়ে, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন হবে যদি উভয় পায়ে হয়ে থাকে তাহলে এই উভয় পায়ের ব্যথাটি একই সাথে শুরু হয়েছে না একটির পর আরেকটি। রোগীর জবাব যদি হয় উভয় পায়ে সমস্যা কিন্তু একই সাথে দেখা দিয়েছে, তাহলে আপনি পরবর্তীতে প্রশ্ন করতে পারেন উভয় পায়ে দেখা দিয়েছে ঠিক, কিন্তু দুইটা কি একসাথে দেখা দিয়েছে না একটা পর আরেকটি। যদি বলে না একই সাথে দেখা দিয়েছে, তাহলে পরবর্তী প্রশ্নটি হবে উভয় পায়ে কি একই জায়গা থেকে শুরু হয়েছে, দুইটার কি একই জায়গা থেকে, উভয়টা কি লাম্বার থেকে নাকি অ্যাঙ্কেল থেকে, কোথা থেকে শুরু হয়েছে। উভয় পায়ের উপর থেকে শুরু না নিচ থেকে শুরু না মাঝ থেকে শুরু। যদি রোগী বলে
যে আমার উভয় পায়ে উপর থেকে শুরু হয়েছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, যদি উভয় পায়ে যদি উপর থেকে শুরু হয়ে থাকে, তাহলে বর্তমানে উভয় পায়ের কতটুকু পর্যন্ত আক্রান্ত হয়েছে? রোগী বলতে পারে যে আমার ডান পাটা সম্পূর্ণ আক্রান্ত, বাম পাটা হাঁটু পর্যন্ত পিছন দিয়ে, অথবা বাম পাটা সম্পূর্ণ একবারে অ্যাঙ্কেল পর্যন্ত, ডান পাটা হাঁটুর পিছন পর্যন্ত। অথবা রোগী এমনও বলতে পারে আমার ডান পায়ের উপর থেকে আক্রান্ত হয়েছে, বাম পায়ের গোড়ালি থেকে, অথবা বাম পায়ের উপর থেকে ডান পায়ের গোড়ালি থেকে। রোগী ঠিক এভাবে বলতে পারে। যখন রোগী বললো যে আমার দুই পা একসাথে শুরু হয়েছে, একটা সম্পূর্ণ আক্রান্ত আর একটা অর্ধেক, এবার আপনি প্রশ্ন করতে পারেন আপনার দুইটা পায়েই যেহেতু আক্রান্ত, একটা সম্পূর্ণ একটা কম, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন কোনটায়? যেটা সম্পূর্ণ পা আক্রান্ত ওইটা, না যেটা সম্পূর্ণ আক্রান্ত নয় ওইটাই? এটা আপনি জানতে পারেন। আরো জানতে পারেন যে আপনার যে দুইটা পায়ে আক্রান্ত হলো, সাইটিকা নার্ভে কষ্ট পাচ্ছেন সম্পূর্ণ পাটা, তাহলে এই যে সম্পূর্ণ পাটা সরালো, এটা কি আক্রান্ত হওয়ার সাথে সাথেই অল্প সময়ের মধ্যেই দুই একদিনের মধ্যে সবটা সরিয়েছে, না এই যে 2 বছর কষ্ট পাচ্ছেন, এটা 1 বছর, 1.5 বছর, 6 মাস, কত দিনে সম্পূর্ণ পাটা সরালো? এটা আপনি জানতে পারেন। এটা হলো দুই পা যদি আক্রান্ত হয়। এবার আপনি প্রশ্ন করছিলেন যে আপনার উভয় পা আক্রান্ত না এক পা। যখন রোগী বললো উভয় পা, তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এটা হচ্ছে উভয় পায়ের কথা। এবার যদি এমন হয় রোগী যদি বলে আমার উভয় পায়ে আক্রান্ত নয়, একটি পা আক্রান্ত, তাহলে আপনার পরবর্তী প্রশ্নটি হবে, যদি এক পা আক্রান্ত হয় তাহলে আপনার কোন পাটি আক্রান্ত, ডান না বাম? আরেকটু কথা, সেটা হচ্ছে রোগী যদি বলে আমার দুই পা একসাথে আক্রান্ত হয়েছে, তাহলে এতক্ষণ যা বললাম। আর রোগী যদি বলে না আমার দুই পা একসাথে আক্রান্ত হয় নাই, একটির পর আরেকটি, কিন্তু বর্তমানে দুইটির মধ্যে আছে, তাহলে আপনি পরবর্তী প্রশ্ন করতে পারেন যে আপনার একটি পা আক্রান্ত হওয়ার পর আরেকটি, প্রথম কোন পাটি আক্রান্ত হয়েছিল? যদি রোগী বলে ডানটি তারপরে বামটি, রোগী যদি বলে বামটি তারপরে ডানটি, যে কোনো একটা বলতে পারে। ওই মুহূর্তে আপনার আরেকটি প্রশ্ন থাকবে, ডান পাটি আক্রান্ত হওয়ার কতদিন পরে বামটি আক্রান্ত হলো, কিংবা বামটি আক্রান্ত হওয়ার কতদিন পরে ডানটি আক্রান্ত হলো? আপনি জানতেই পারেন একটি পর যদি আরেকটি হয়ে থাকে, মাঝখানে কতদিন গ্যাপ ছিল, তারপর আক্রান্ত হলো। আর রোগী যদি বলে আমার একটি পা আক্রান্ত হয়েছে, একটি পা, তাহলে আপনি জানতে পারেন কোন পা, ডান পা না বাম পা, ডান পা না বাম পা। এবার রোগী যদি বলে আমার ডান পা আক্রান্ত, পরবর্তী প্রশ্নটি হবে আপনার সম্পূর্ণ পাটি আক্রান্ত, একবারে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সবটার মধ্যে কষ্ট, না কোনো অংশ বিশেষে কষ্ট? রোগী যদি বলে আমার সবটার মধ্যেই কষ্ট, সম্পূর্ণ সাইটিকা নার্ভের মধ্যে আমার কষ্ট, তখন পরবর্তী প্রশ্নটি হবে, যদি আপনার সম্পূর্ণ সাইটিকা নার্ভের মধ্যেই সমস্যাটি হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বলেন সবটার মধ্যে ব্যথা কি একসাথে শুরু হয়েছে, না একটির পর প্রথম উপর থেকে শুরু হয়ে ধীরে ধীরে সরিয়েছে, বা নিচ থেকে শুরু হয়ে ধীরে ধীরে সরিয়েছে, না সবটা একসাথে দেখা দিয়েছে? রোগী আপনার একটা জবাব দিবে, যদি উপর থেকে শুরু হয়ে ধীরে ধীরে নিচে সরিয়েছে, তাহলে আপনার এক জাতীয় ওষুধ, আর নিচে দেখা দিয়ে ধীরে ধীরে উপর দিকে উঠেছে ভিন্ন জাতীয় ওষুধ। আর যদি এমন হয় রোগী যদি বলে আমার হাঁটুর পিছন থেকে শুরু হয়েছে, শুরু হয়ে ধীরে ধীরে উপরে কিংবা ধীরে ধীরে নিচে ছড়িয়েছে, তাহলে এটার জন্য আবার ভিন্ন ওষুধ। সময় উপস্থিতি, এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে কোন অঙ্গে রোগীর সাইটিকার ব্যথা, কোন অঙ্গে, এতক্ষণ আমরা জানলাম। সময় উপস্থিতি,
আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আপনারা শেয়ার দিয়ে আরেকজনকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দেন। আমরা এতক্ষণ আলোচনা করলাম কোন অঙ্গে সাইটিকার ব্যথা, কোন অঙ্গে এই বিষয়টি পেয়ে গেলাম। এবার হতে পারে কোন রোগী বলতে পারে আমার ডান পায়ে সাইটিকার ব্যথা, অথবা কেউ বলতে পারে বাম পায়ে, অথবা বলতে পারে উভয় পায়ে সমস্যা। তাহলে আমরা কোন অঙ্গটি পেয়ে গেলাম। আমাদের এই ডানের পরে বাম, বামের পরে ডান, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, একবার ডান পা, ডান পায়ের উপরে, আবার বাম পায়ের নিচে, এই আড়াআড়ি ভাবে রোগ আক্রমণ। আমাদের প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই আমাদের ওষুধ নিহিত রয়েছে। প্রত্যেকটা পয়েন্টে রোগীর কাছে যত তথ্য নিতে পারবো তত আমরা একটা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ গেল সাইটিকা নার্ভের ব্যথায় লোকেশনটা পেলাম। কতদিন? যদি অল্প দিনে হয় দিন বা মাস দিয়ে আমরা প্রশ্ন করব, দিন বা সপ্তাহ দিয়ে। অল্প দিনে হলে, যদি একটু দীর্ঘদিনে হয় মাস কিংবা বছর দিয়ে প্রশ্ন করে আমরা জেনে নেব। এবার আসি স্থায়িত্বকাল। স্থায়িত্বকালের মধ্যে কি পাবো? আপনার যে এই সাইটিকার ব্যথাটা, এই সাইটিকার কষ্টটা, এটা কি এক নাগারে চলছে, না কখনো থাকে কখনো থাকে না? সাইটিকার কষ্টটি বা ব্যথাটি এটা কি এক নাগারে চলছে, না থেমে থেমে হচ্ছে? যদি এক নাগারে থাকে তাহলে কথা নাই, আর যদি এক নাগারে না হয়ে থেমে থেমে হয় তাহলে এবার আপনাকে জানতে হবে কতদিন পর পর দেখা দিচ্ছে এবং কতক্ষণ স্থায়ী হচ্ছে। কারো ক্ষেত্রে দেখা যায় 15 দিন পর পর সমস্যা দেখা দিল, ওইটা শুরু হয় 2 দিন বা 3 দিন 5 দিন এক নাগারে কষ্টটি হচ্ছে। অথবা কারোটা 6 মাস পর 3 মাস পর দেখা দিল, 3 দিন 5 দিন 7 দিন কষ্টটি স্থায়ী হলো। তাহলে এটা দেখা দিচ্ছে কতদিন পর পর, কতক্ষণ স্থায়ী হচ্ছে। স্থায়ীর মধ্যে আপনারা অনেকে জানেন স্থায়ীটা নির্ণয় করার জন্য আরেকটি বিশেষ নিয়ম মাথায় রাখতে হবে। যেমন ধরেন রোগীর সাইটিকার ব্যথাটি এক নাগারে চলছে, এটা 10 দিন কষ্ট দিচ্ছে তাকে। যদি আপনি শুরু থেকে ওষুধ খান তাহলে 5 দিন পরে ব্যথাটি আর থাকলো না। যদি ওষুধ না খান, ওষুধ না খেলে এমন হয় এই কষ্টটি 10 দিন পর্যন্ত স্থায়ী হয়। তাহলে আমরা এই যে তার স্থায়ীটা 10 দিন ওষুধ না খেলে, আর ওষুধ খেলে 5 দিন, এখানে স্থায়িত্ব হচ্ছে 10 দিন। ওষুধ না খেলে 10 দিন আর ওষুধ খেলে 5 দিন। তাহলে আপনি জানতে পারেন যে আপনার যে সমস্যাটি 10 দিন কিংবা 15 দিন থাকে, এর মধ্যে ওষুধ খেয়ে এই সময়, না ওষুধ না খেয়ে এই সময়টুকু স্থায়ী হয়। এটা আপনি জানতে পারেন। আরেকটু জানতে পারেন কারো কারো সমস্যাটা 7 দিন পর পর শুরু হয়, 3 দিন স্থায়ী হয়, কিংবা মাসে একবার দেখা দিয়ে 5 দিন স্থায়ী হয়। এটা নিয়মিত এভাবে হচ্ছে, এটা হলো নিয়মিত। আবার কেমন আছে অনিয়মিত। অনিয়মিত কেমন? কখনো 2 মাস পর পর দেখা দেয়, কখনো 1 মাস পর পর দেখা দেয়, কখনো 7 দিন স্থায়ী হয়, কখনো 3 দিন স্থায়ী হয়। এটা হচ্ছে অনিয়মিত। আক্রমণটাও অনিয়মিত, আর এটা উপশমটাও অনিয়মিত। আর কিছু আছে যেমন ঠিক 15 দিন পর পর দেখা দিচ্ছে, 2 দিন বা 3 দিন থাকছে, এটা নিয়মিত এভাবে চলছে। কিংবা 6 মাস পর দেখা দিচ্ছে, 10 দিন কিংবা 15 দিন থাকছে, এটা নিয়মিত এরকম। আর কারো আছে কখনো 15 দিন পর আক্রমণ করে, কারো 1 মাস, কখনো 1 মাস পরে, কখনো 3 দিন, কখনো 5 দিন। এটা হচ্ছে অনিয়মিত। সম্মানিত উপস্থিতি, এবার যাব আমরা সাইটিকার কষ্টের বিস্তৃতি।
কোন অঙ্গে আলোচনা করতে যে ওখানে অনেকটা চলে আসছে। এবারে বিস্তৃতির ক্ষেত্রে আপনি প্রথম প্রশ্ন করতে পারেন, আপনার এই যে সাইটিকের ব্যথা বা কষ্টটি যেখানে দেখা দিয়েছে ওখানে স্থির থাকে না ওখান থেকে ছড়ায় কিনা, যেখানে আছে ওখান থেকে ছড়ায় কিনা, যেখানে সমস্যা নেই ওখানে থাকে না ওখান থেকে ছড়ায় কিনা। যদি রুগী বলে ছড়ায়, তাহলে এবার আপনি জানতে পারেন কোন দিকে ছড়ায়। কারো আছে একবারে যেখান থেকে সাইটিকা নার্ভের শুরু ওখান থেকে ব্যথাটা ধীরে ধীরে নিচে ছড়াচ্ছে, অথবা নিচ থেকে উপরে ছড়াচ্ছে, অথবা ডানের থেকে বামে ছড়াচ্ছে, অথবা ডান বাম হচ্ছে। এই বিস্তৃতিটা আপনাকে জানতে হবে কোন দিকে ছড়াচ্ছে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বা মাঝখান থেকে উপরে কিংবা নিচে, অথবা ডান পরে বাম, কিংবা বামের পরে ডান, অথবা ডান বাম। আপনাকে এভাবেই বিস্তৃতি জেনে নিতে হবে। এবার প্রকাশ অনুভূতি। এবার প্রকাশ অনুভূতি। প্রকাশের মধ্যে দুইটা ধাপ থাকে। প্রকাশে দুইটা ধাপ থাকে, একটা হলো আকৃতিগত, আরেকটা হচ্ছে বর্ণগত। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন প্রকাশ অনুভূতির সাথে পরিচিত, আমাকে একটু লিখে জানান যে প্রকাশের ধাপ কয়টা। যাদের জানা আছে লিখে জানান প্রকাশের ধাপ কয়টা। প্রকাশ একটা হচ্ছে আকৃতিগত, আর একটা হচ্ছে বর্ণগত। আকৃতিগত কি? পাতা ফুলে ওঠা, মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়া, এটা হচ্ছে আকৃতিগত। বর্ণগত কি? বেনিয়াস কলা। নর্মাল পায়ের যে বর্ণ থাকে, আর যখন সাইটিকা নার্ভের ব্যথা বাড়ে তখন ওই পায়ের আকৃতি কেমন হয় এটা জানার বিষয়। এটা হলো বর্ণগত। তাহলে প্রকাশ করকম? প্রকাশ দুই রকম, আকৃতিগত, বর্ণগত। প্রকাশ দুই রকম, একটা হচ্ছে আকৃতিগত আর একটা বর্ণগত। আকৃতিগত কি? সাইটিকের ব্যথার সময় পাটা ফুলে যায় বা মোটা হয়ে যায়, শুকিয়ে যায় বা চিকন হয়ে যায়, কুঁচকে যায় অথবা সংকুচিত হয়ে যায়। বর্ণগত বেনিয়াস কলা। যে পাটা আক্রান্ত তার বিপরীত পায়ের চেয়ে ওই পাটা, বিপরীত পায়ের চেয়ে এই পাটা ভিন্ন রকম। অবগত? প্রকাশ অনুভূতি। অনুভূতির মধ্যে তিনটি ধাপ থাকে। অনুভূতিতে অনুভূতিতে তিনটি ধাপ। একটা হলো শক্ত কিংবা নরম। শক্ত কিংবা নরম। সাইটিকার ব্যথা যখন চলতে থাকে সে সময় পাটা কি শক্ত হয়ে যায় না নরম থাকে?
2 নম্বরে ঠান্ডা না গরম, ঠান্ডা না গরম। 3 নম্বরে ব্যথার ধরন, 3 নম্বরে ব্যথার ধরন। তাহলে 1 নম্বর হচ্ছে শক্ত বা নরম, 2 নম্বরে ঠান্ডা বা গরম, 3 নম্বরে ব্যথার ধরন। তাহলে প্রকাশ অনুভূতির মধ্যে কি পেলাম? সাইটিকার যদি ব্যথা হয় তাহলে পাটা ফুলে যায় কিনা, মোটা হয়ে যায় কিনা, শুকিয়ে যায় কিনা, চিকন হয়ে যায় কিনা, কুঁচকে বা সংকুচিত হয়ে যায় কিনা। বর্ণগত বেনি আস কলা অনুভূতির মধ্যে আবার 3টা ধাপ, শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। এগুলো আমাদের জেনে নিতে হবে বা দেখতে হবে। পরবর্তী ধাপ রোগ উৎপত্তির কারণ, 6 নম্বর ধাপ। এই সাইটিকা নার্ভের সমস্যা হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে, এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। 1 নম্বরে অবস্থানগত কিছু কারণে এই সাইটিকার সমস্যা হতে পারে। অবস্থানগত কারণে যদি কেউ দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকা, উজু হয়ে কাজ করা, দীর্ঘ সময় পা গুটিয়ে শুয়ে থাকা, দীর্ঘদিন মেঝেতে শয়ন করা, এই কারণগুলোতে সাইটিকার সমস্যা হতে পারে। কাজের ফলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। কাজ, দীর্ঘ সময় পানিতে কাজ করলে, দীর্ঘ সময় ঠান্ডায় কাজ করলে, নদীর পাড়ে কাজ করলে, ভেজা স্থানে কাজ করলে, ভারী কাজ করলে। দীর্ঘ সময় পানিতে কাজ করা, ঠান্ডা পানিতে কাজ করা, নদীর পাড়ে কাজ করা, ভেজা স্থানে কাজ করা, ভারী কাজ করা, এর ফলে সাইটিকার ব্যথা হতে পারে। আঘাত, আঘাত পেলে, সাইটিকা নার্ভে আঘাত পেলে বা টান লাগলে সমস্যা হতে পারে। সাইটিকা নার্ভে সমস্যা হতে পারে। আপনাকে জেনে নিতে হবে, আঘাতের বিষয় জানতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। আঘাতটি কতদিন পূর্বে, আঘাতটি কোথায়, কি ধারা, কি ঘটছিল এবং কি চিকিৎসা করা হয়েছিল, এগুলি সব জানলেই আঘাত দিয়ে আপনার এই সাইটিকা নার্ভের কষ্টের আঘাতের বিষয় অনেকটা জানা হবে। আঘাতটি কতদিন পূর্বে, কোথায়, কি ধারা, কি ঘটছিল, কি চিকিৎসা করা হয়েছিল। মানসিক কোনো আঘাতে, জটিল মানসিক কোনো আঘাতে এই রোগ হয়েছে কিনা তা জানতে হবে। সঙ্গম জনিত কারণ, অতিরিক্ত সঙ্গম, উত্তেজক ওষুধ খেয়ে সঙ্গম, এর ফলেও সাইটিকা নার্ভের সমস্যা হতে পারে। গর্ভাবস্থায়, কোন গর্ভাবস্থা অথবা গর্ভাবস্থা অপুষ্টি
এর ফলেও সাইটিকার সমস্যা হতে পারে। গর্ভপাত নিজ ইচ্ছায়, দুর্ঘটনাবশত অথবা আইইউডি ব্যবহার, ডিএনসি, এই সকল কারণে যদি রোগীর মধ্যে গর্ভপাত ইতিহাস পাওয়া যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। রোগ চাপা পড়ে সাইটিকা, হাম, পক্স, ঘামাচি, অ্যালার্জি, সিফিলিস, গনোরিয়া, চর্মরোগ, দাঁত, একজিমা ইত্যাদি যদি চাপা পড়ে এর ফলেও সাইটিকা হতে পারে। অতিরিক্ত ওষুধের কুফলে সাইটিকা, অপারেশনের ফলে, মেরুদণ্ডের কোনো অপারেশন হলে, মেরুদণ্ডের কোনো অপারেশনের ক্ষেত্রে যদি সাইটিকা নার্ভের মধ্যে কোনো চাপ পড়ে কি আঘাত লাগে তার ফলে হতে পারে। অনেকে অতিরিক্ত মাত্রায় ভ্যাকসিন ব্যবহার করে, বিভিন্ন ভ্যাকসিন এর ফলে হতে পারে। অতিরিক্ত ইঞ্জেকশনের ফলেও এই সমস্যা হতে পারে। মাইজমেটিক অবস্থা, সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার ডায়াথেসিস এর ফলেও সাইটিকার সমস্যা হতে পারে। সম্পর্কযুক্ত লক্ষণ, এই সাইটিকার সমস্যাটি বাড়লে রোগীর মধ্যে অবশতা, শীতার্ততা, ঠান্ডা হয়ে যাওয়া, অতিরিক্ত গরম হয়ে যাওয়া, অনুভূতিহীন হয়ে যাওয়া, ওই অঙ্গের অথবা খিঁচুনি হওয়া, সাইটিকা ব্যথার সাথে জ্বর, শরীর দুর্বলতা এমন হয় কিনা জানতে হবে। সম্পর্কযুক্ত লক্ষণ, সাইটিকা ব্যথার সময় বা ব্যথার সাথে ওই পাটি অবশ হয়ে যাওয়া, শীতার্ততা, ঠান্ডা হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, অনুভূতিহীন হয়ে যাওয়া, খিঁচুনি অথবা সাইটিকার সাথে জ্বর অথবা দুর্বলতা, এই জিনিসগুলি আমাদের জেনে নিতে হবে। সাইটিকার সমস্যা হ্রাস বৃদ্ধি কি প্রশ্ন করতে পারি? অবস্থানের উপরে বৃদ্ধিতে প্রশ্ন করা যেতে পারে। দাঁড়িয়ে থাকলে আপনার এই পায়ের ব্যথা বাড়ে কিনা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, অথবা দাঁড়ালে, হাঁটলে, দীর্ঘ সময় হাঁটলে, প্রথম সঞ্চালনের পর, বসে থাকলে, বসলে, দীর্ঘ সময় বসে থাকলে, শুয়ে থাকলে, চাপ দিলে বাড়ে কিনা। সময়, কোন সময় এই কষ্টটি বেশি দেখা দেয়? ভোর থেকে ভোর রাত, সকাল, দুপুর, বিকাল, রাতের ক্ষেত্রে সন্ধ্যা রাত, মাঝরাত, শেষ রাত, এর মধ্যে কোন সময়টায় এই সমস্যাটা বাড়ে? আবহাওয়ার দিক থেকে বৃদ্ধির সময়, শীতকালে, গরমকালে, বর্ষাকালে, ঝড় আবহাওয়ায়, মেঘলা আবহাওয়ায়, আর্দ্র আবহাওয়া
ঠান্ডা বাতাস লাগালে, ঠান্ডা লাগানোর পর দেহের কোন অংশে ঠান্ডা লাগলে, ঠান্ডা স্থানে হঠাৎ প্রবেশ করলে এই সমস্যাটি সাইটিকার ব্যথাটি বাড়ে কিনা। গোসল করলে সমস্যাটি কেমন হয়, বাড়ে কিনা। গোসলে বৃদ্ধি, ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি, গরম পানিতে গোসলে বৃদ্ধি, সমুদ্র স্নানে, বৃষ্টিতে ভিজা পানি বা স্থান পরিবর্তন করে গোসল করলে তার সমস্যাটি বাড়ে কিনা। বাতাস, খোলা বাতাস, ঠান্ডা বাতাস, পোশাক ছাড়লে, আবরণে তার সমস্যাটি বাড়ে কিনা। সময় উপস্থিতি, সাইটিকার নার্ভে ব্যথা বাড়ার জন্য আরো জানতে পারি, পানি কিংবা ঠান্ডা পানিতে কাজ করলে, নদীর ধারে কাজ করলে, ভেজা স্থানে কাজ করলে, ঠান্ডা স্থানে কাজ করলে, ভারী কাজ করলে, পরিশ্রম না করলে, পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করলে তার এই সাইটিকার ব্যথা বাড়ে কিনা। অনিয়ম করলে, খাবারে অনিয়ম, রাত জাগা, ঘুম কম হলে, টেনশন করলে, মাত্রাতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে তার এই সাইটিকার ব্যথা বাড়ে কিনা। সঙ্গম দিয়ে, অতিরিক্ত সঙ্গম করলে অথবা সঙ্গম করলে, সঙ্গমের সময়, সঙ্গমের পরে সমস্যাটি বাড়ে কিনা। গর্ভাবস্থায় কিংবা গর্ভাবস্থার পরে এই সাইটিকার ব্যথাটি বাড়ে কিনা। রোগচাপা, ঘাম, ঘামাসি, পক্স, হাম, চর্মরোগ, গনোরিয়া, জন্ডিস এগুলির চাপা পড়ে সাইটিকার ব্যথা দেখা দেয় কিনা। সম্মানিত উপস্থিতি, এই এতক্ষণ যে আমি বৃদ্ধির যে পয়েন্টগুলি বললাম, ঠিক এই পয়েন্টগুলি যদি রোগীকে আবার প্রশ্ন করতে পারেন একই সাথে একই তালে, যে ভ্রমণ করলে, চললে, বসলে, হাঁটলে, খাইলে আপনার বাড়ে কিনা অথবা কমে কিনা, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার এই সমস্যাটা বাড়ে না কমে। তাহলে আপনি এতক্ষণ যা বললাম এই পয়েন্টগুলি বাড়ে অথবা কমে দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সমস্যাটি এই ক্ষেত্রগুলোতে বাড়ে অথবা কমে, উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সর্বশেষ আমরা জানবো কি করলে কমে। এতক্ষণ যে প্রশ্নগুলি করলাম বাড়ে কিনা, ঠিক এই প্রশ্নগুলি আপনি করতে পারেন, এই করলে কমে কিনা। 10 নম্বরে জানবো কি চিকিৎসা করেছেন, কোন অপারেশন অথবা কোন ট্রিটমেন্ট চলছে, কি চলছে সে বিষয়ে আমরা জেনে নেব। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি যা জানার চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম তা হলো সাইটিকার ব্যথার ক্ষেত্রে আমরা রোগীর কাছ থেকে কি জানবো, কি প্রশ্ন করব, এই বিষয়ে বলার চেষ্টা করেছি। আপনারা নিজেরা, আমি তো সাইটিকা নিয়ে কথা বললাম, আপনারা নিজেরা রেপার্টরি খুলে বাত ব্যথার মধ্যে সাব রুব্রিক গুলো পড়বেন, পরে বাত ব্যথার সম্পর্কে প্রশ্ন করতে হবে জানবেন। মাথা ব্যথা, রেপার্টরিতে মাথা ব্যথা খুলে ওখান থেকে সাব রুব্রিক গুলো প্রশ্ন করে করে জানবেন যে মাথা ব্যথায় কি প্রশ্ন করতে হবে। ঠিক একইভাবে আমি একটি বললে আপনার 10টা হিসাব করে নেবেন, এক এক করে আমি একটা বলছি আপনার আরেকটা দেখবেন, আরেকটা পড়বেন, নিজেরা লিখবেন, পড়বেন, বারবার চেষ্টা করবেন, তাহলেই রোগীর বর্তমান কষ্টের বিবরণ আমাদের জানা হয়ে যাবে। রোগীরা বসে আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন রাত আবার ইনশাআল্লাহ 9টা চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।